আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আহ, আমরা অ্যানালিটিক্যাল জিওমেট্রি 3D পার্ট যেটা আছে সেটা কভার করতে চাই। তো আমি যে প্লে লিস্টটা ক্রিয়েট করব সেটা হচ্ছে অ্যানালাইটিক্যাল জিওমেট্রি, বাট হেয়ার আমরা হচ্ছে 3 ডাইমেনশন নিয়ে কথা বলতে চাই। তো এখানে একটা কথা আমার প্রয়োজন, সেটা একটু বলে রাখা ভালো। 3 ডাইমেনশনাল করতে গেলে তোমরা অবশ্যই জানো যে এখানে 2 ডাইমেনশনালের প্রয়োজন হয়ে থাকে। তো যেহেতু আমার 3 ডাইমেনশন হচ্ছে আমার উদ্দেশ্য, কিন্তু 2 ডাইমেনশন আমার প্রয়োজন হয়ে থাকে, তাই সুতরাং আমরা 2 ডাইমেনশনকে জাস্ট একটু করে, অল্প অল্প করে একটু করে আমি মনে করিয়ে দিতে চাই। দ্যাট ইজ, আমি প্রথম 5-6টা লেকচার নিতে চাই যেটা হচ্ছে 2 ডাইমেনশনালের উপরে উপরে নিব, এবং বাকিগুলো যে ব্যাপারগুলো আছে সেটা হচ্ছে আমাদের 3 ডাইমেনশনালের উপরে। তা আমাদের যে সিলেবাস, তবে সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। তার সিলেবাস, আমি যে 2 ডাইমেনশনটা আলোচনা করব সেটা হচ্ছে অফ 2D, সেটার যে সিলেবাস সেটা আমি একটু যদি লিখতে চাই। 1 নাম্বার আমি যেটা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস। নাম থেকে বুঝতে পারছো এটা কি আসলে। আর আমাদের উদ্দেশ্য থাকবে হচ্ছে 3 ডাইমেনশনাল ব্যাপার নিয়ে আলোচনা করা। তারপরেও কেন আমি জাস্ট একটু করে স্মরণ করিয়ে দিতে চাই ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস। দ্বিতীয়তে আমি যেটা পড়বো সেটা হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন, পেয়ার অফ স্ট্রেট লাইন। তৃতীয়তে আমি যেটা পড়বো সেটা হচ্ছে তোমার রিডাকশন টু নর্মাল ফর্ম, রিডাকশন টু নর্মাল ফর্ম। তারপরে আমি যেটা পড়বো সেটা হচ্ছে ট্যানজেন্ট, নর্মাল, পোল, পোলার, এই কয়টা পড়বো। আর 3 ডাইমেনশনাল যে ব্যাপারটা পড়বো সেটার যদি সিলেবাসটা আমি লিখতে চাই এবং একটা ভিন্ন কালে ইউজ করতে চাই, 3 ডাইমেনশন আসলে 3 ডাইমেনশন ব্যাপারটা যেটা পড়তে চাই, দ্য সিলেবাস অফ 3 ডাইমেনশন। 3 ডাইমেনশনালের জন্য যে সিলেবাসটা নেব আমি সেটা হচ্ছে তোমার এরকম হতে পারে অনেকটা। কিরকম, যে একটা হচ্ছে আমরা ডিআরএস পড়বো, মানে ডিরেকশন রেশিও অ্যান্ড ডিরেকশন কোসাইন পড়বো। এটা একটা ডিসিএস এটাকে বলা হয়, সংক্ষেপে লিখলাম। 2 নাম্বার আমি যেটা পড়বো খুবই ইন্টারেস্টিং, প্লেন। 3 নাম্বার আমি যেটা পড়বো সেটা হচ্ছে স্ট্রেট লাইন ইন 3 ডাইমেনশন। 4 নাম্বার যেটা পড়বো সেটা হচ্ছে স্ফিয়ার। তারপরে পড়বো হচ্ছে আমি সিলিন্ডার। তারপরে পড়বো হচ্ছে আমি কোন। তারপরে আমি পড়বো হচ্ছে এদের ট্যানজেন্ট এবং নর্মাল, ট্যানজেন্ট এবং নর্মাল। তারপরে আমি যেটা পড়বো সারফেস জেনারেটেড বাই স্ট্রেট লাইন, 8 নাম্বারে, জেনারেটেড বাই স্ট্রেট লাইন। তাহলে ব্যাপারটা দেখো, আমি আসলে 3 ডাইমেনশনাল ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে ডিরেকশন রেশিও এবং ডিরেকশন কোসাইন, প্লেন, স্ট্রেট লাইন, স্ফিয়ার, সিলিন্ডার, কোন, ট্যানজেন্ট এবং নর্মাল, সারফেস জেনারেটেড বাই স্ট্রেট লাইন। এই কয়টা ব্যাপার নিয়ে কথা বলতে চাই। আরো কয়েকটা অ্যাড হতে পারে, আমি দেখবো যে সেটা অ্যাড করা যায় কিনা। তো দেখতে চাই আমরা 3 ডাইমেনশনালকে যদিও কভার করতে চাই, কিন্তু আমি বলে দিয়েছি 3 ডাইমেনশনাল অনেকটাই আমাদের বেস হচ্ছে 2 ডাইমেনশন। এই কারণে আমি 2 ডাইমেনশনালের যে কয়টা টপিক টাচ না করলেই নয় সেগুলোকে একটু আমি টাচ করব। ঠিক আছে, তাহলে আজকে আমি শুরু করতে চাই যে সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস। তো ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস আমাদের এটা হচ্ছে ধরো চ্যাপ্টার 1। আমি আগেই বলছি আমি শুধুমাত্র মনে করিয়ে দিতে চাই, আমি বিস্তারিত বলবো না। বিস্তারিত তোমরা বইতে পাবে, এবং এই অধ্যায়গুলো সহজ। 2 ডাইমেনশনালের ক্ষেত্রে আমরা 3 ডাইমেনশনালি মেইন করব। তা ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস আমি একটু লিখতে চাই। ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস, ফরমেশন অফ অ্যাক্সিস, সেটা ব্যাপারটা এরকম। 3 ধরনের ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস আমরা পড়ে থাকি। একটা হচ্ছে ট্রান্সলেশন, ট্রান্সলেশন আমরা পড়ি। 2 নাম্বার আমরা যেটা পড়ি সেটা হচ্ছে রোটেশন। 3 নাম্বার আমরা পড়ি হচ্ছে রিজিড বডি মোশন।
রিজিড বডি মোশন। এটা এই ব্যাপারটাকে একটু অন্যভাবে বইতে হয়তো বা এভাবে লেখা নাই, রিজিড বডি মোশন। সাধারণত বইতে ট্রান্সলেশন আর রোটেশন থাকে। তাহলে রিজিড বডি মোশনটা হচ্ছে ট্রান্সলেশন আর রোটেশন একসাথে হলে যে ঘটনাটা হয়ে থাকে, ট্রান্সলেশন প্লাস রোটেশন, এই যে ব্যাপারটাকে বলা হয়ে থাকে হচ্ছে রিজিড বডি মোশন। ঠিক আছে, তাহলে আর ট্রান্সলেশন আমি যদি একটু এটাকে সংক্ষেপে বলে দিতে চাই, চেঞ্জ অফ অরিজিন। কিভাবে সেটা আমি একটু বলছি। চেঞ্জ অফ অরিজিন আমি বিস্তারিত বলবো না। আর কিভাবে ট্রান্সলেশন কাকে বলে আমরা একটু ডেফিনেশনটা লিখে ফেলি, তারপর বলতে চাচ্ছি, একটু ফিগার রাখতে যাই, একটু একটু করে বলে আমি চলে যাব এখান থেকে। তো ট্রান্সলেশন, একটা ট্রান্সলেশন সেরকম কিরকম একটা ট্রান্সলেশন ইজ, ট্রান্সলেশনটা কি, একটা চেঞ্জ, ইজ চেঞ্জ অফ অরিজিন। অরিজিনের চেঞ্জ হবে, ট্রান্সলেশন মানে হচ্ছে অরিজিনের চেঞ্জ, বাট একটা কন্ডিশন আছে, উইদাউট চেঞ্জিং দ্য ডিরেকশন অফ অ্যাক্সিস। চেঞ্জিং দ্য ডিরেকশন অফ অ্যাক্সিস। ব্যাপারটা কি? তাহলে তোমাকে কেউ যদি বলে থাকে যে আসলে ট্রান্সলেশন বলতে তুমি কি বুঝো, তখন স্যারকে বলতে হবে ট্রান্সফরমেশন হচ্ছে একটা চেঞ্জ অফ অরিজিন, অরিজিনের চেঞ্জ। কিন্তু আরো একটা সত্য আছে, কি করতে হবে, সেটা চেঞ্জ করা যাবে না। ডিরেকশন অফ অ্যাক্সিস যে ব্যাপারটা আছে, ডিরেকশন অফ অ্যাক্সিস চেঞ্জ হবে না। কিরকম, আমি যদি একটা মানে আমি যদি ফিগারটা ড্র করতে চাই, ব্যাপারটা দেখো। প্রথমে ধরো, মনে করো আমার অরিজিনাল অরিজিনাল যে একটা কোঅর্ডিনেট সিস্টেম আছে সেটাকে মনে করো এরকম আছে। সাপোজ এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমার 0,0 মানে অরিজিন, এবং এটা হচ্ছে ওয়াই। তাহলে ট্রান্সলেশন হওয়া মানে কি? ট্রান্সলেশন হওয়া মানে এই যে জাস্ট চেঞ্জ অফ অরিজিন, অরিজিনের চেঞ্জ। তাহলে নতুন নতুন যে কোঅর্ডিনেট সিস্টেমটা হবে সেই ব্যাপারটা দেখো। নতুন আমি নিয়ে গেলাম, মনে করো এটাকে চেঞ্জ করে এখানে নিয়ে আসলাম, এই যে এটা হচ্ছে আমার নতুন অরিজিন। কিন্তু দেখো আমার অরিজিন ছিল এখানে, ব্যাপারটা শোনো, অরিজিনটা আমি একটু দেখাতে চাই। অরিজিন প্রথম ক্ষেত্রে ছিল এখানে, সেটা চেঞ্জ করে নিয়ে আসলাম এখানে। দেখো চেঞ্জ, অরিজিন চেঞ্জ হচ্ছে, বাট যে ডিরেকশন আছে, এক্সিস এর যে ডিরেকশন, এই দেখো এক্স এর ডিরেকশন ছিল এই পাশে, ডান যে এদিকে, আবার তাহলে ডিরেকশন কিন্তু চেঞ্জ হয়নি। তোমরা যদি দেখতে পাও ডিরেকশন কিন্তু চেঞ্জ হয়নি। এই যে যে ঘটনাটা, এটাকে বলা হয়ে থাকে হচ্ছে তোমার ট্রান্সলেশন। এবং ট্রান্সলেশনের ক্ষেত্রে যে সূত্রটা, আমরা সেটা প্রমাণ করতে পারি কিভাবে, এখানে একটা পয়েন্ট ধরে আমরা পরবর্তীতে কাজ করে থাকি। তোমরা এগুলো জানো। এখানে যে কোনো একটা নতুন একটা পয়েন্ট ধরে নিতাম। পয়েন্ট সেটা হচ্ছে ধরো এই যে মনে করো ওল্ড, এটা হচ্ছে বললাম এটা হচ্ছে আমার ওল্ড মানে কোঅর্ডিনেট সিস্টেম মনে করো, আর নিউ হচ্ছে এটা ওল্ড কোঅর্ডিনেট সিস্টেম। এই ওল্ড কোঅর্ডিনেট সিস্টেমে আমি একটা পয়েন্ট ধরে নিলাম পি এক্স কমা ওয়াই। তারপর এটা থেকে আর এই যে যে দেখো ব্যাপারটা, এটা আর 0 0 থাকবে না। আমি এখানে তোমাকে 0 0 লিখছিলাম এমনিতেই, এখানে এটা হয়ে যাবে এই যে অরিজিনটা, এটা নতুন নাম, এটা কারণে ও প্রাইম দিবা। ঠিক আছে, আমি দেইনি, এখানে দিবা ও প্রাইম। অর্থাৎ মেইন ওল্ড ওল্ড কোঅর্ডিনেট সিস্টেম অরিজিনটা ছিল 0 0, কিন্তু সেটা দেখো এটা যদি 0 0 হয় এই পয়েন্টটা, তাহলে এখানে নিশ্চয়ই একটা পয়েন্ট থাকবে, সেটা আলফা বিটা মনে করো। অরিজিন চেঞ্জ হলো কিন্তু ডিরেকশন অফ দ্য অ্যাক্সিস সেটা আনচেঞ্জ থাকবে, চেঞ্জ করবে না। এটাই হচ্ছে তোমার ট্রান্সলেশন। ট্রান্সলেশনের ডেফিনেশন কি? A translation is a change of origin without changing the direction of axis। আমরা সেটা দেখছি। তাহলে ওল্ড সিস্টেমে যদি একটা পয়েন্ট ধরে নেই এবং এরকম করে যদি আমরা একটা লম্ব লম্ব টানি, আমরা জানি এগুলোর প্রমাণ আমরা করাতে চাচ্ছি না, তখন যে একটা রিলেশন পাবো ওল্ড সিস্টেম আর ওল্ড কোঅর্ডিনেট সিস্টেম আর নিউ কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে আমার লাল কালিটা, এটা হচ্ছে আমার নিউ কোঅর্ডিনেট সিস্টেম। এদের মধ্যে যে রিলেশনটা পাবো, এদের মধ্যে যে রিলেশনটা সেটা আমরা এমনি লিখি। কিভাবে লিখি? x সমান এই যে x, সেটা সমান হচ্ছে x প্রাইম প্লাস আলফা। ঠিক আছে, আর y সমান লেখা যাবে কি বলো? y সমান লেখা যাবে হচ্ছে y প্রাইম বিটা। ঠিক আছে, আর এটা যদি মনে করো এই যে এই বিন্দুতে নিউ কোঅর্ডিনেট সিস্টেমে, সেটার স্থানে কোঅর্ডিনেটটা কত হবে? সেই কোঅর্ডিনেট হবে x প্রাইম y প্রাইম। বুঝতে পেরেছি? আচ্ছা, এরপরে দেখো, তাহলে দেখো আমি তোমাকে এটা প্রমাণ একদম সহজ। এখান থেকে এখানে টানলে এটা হচ্ছে আমার এক্স প্রাইম হবে, এটা বুঝতেছো। আর এখান থেকে আমি এটার উপর আবার টানলে
এটুকু হচ্ছে আমার আলফা হবে, দেখো এটুকু হচ্ছে আমার আলফা হবে, আমরা জানি। আর এটুকু হচ্ছে আমার এক্স হবে। ব্যাপারটা এই যে এটা যে কিভাবে লেখা গেল সেটা যদি করতে চাও, আমি জাস্ট একটু অনুমান ধারণা দিতে চাই। প্রথমবার তোমার হয়তো মনে হতে পারে এটা একটা মুখস্থ সিস্টেম, কিন্তু না, মুখস্থ না। আমি বলতে চাচ্ছি যে তোমাকে এরকম ভাবে একটু বড় করে আঁকে দেখাতে চাই। প্রথম ক্ষেত্রে আমি দেখাচ্ছি, এরপরে আর দেখাবো না, কারণ হচ্ছে 2D সিস্টেমটা আমার 2D কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে আমার হচ্ছে আসলে আমার পড়ানোর কথা না, আমি 3D নিয়ে কাজ করব। ঠিক আছে? তাহলে আমার এটা হচ্ছে আমার ওল্ড, আমি একটু বড় করে আঁকতে চাই, নাহলে বোঝা যাবে না। এটা হচ্ছে আমার ওল্ড কোঅর্ডিনেট সিস্টেম, সেটা হচ্ছে অরিজিনটা 0,0 তে আছে, এবং এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। এই কোঅর্ডিনেট সিস্টেমের একটা পয়েন্ট আমি পি ধরে নিয়েছি, সেটার স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই। এরপর আমরা নতুন যে আমার ট্রান্সলেশন মানে হচ্ছে অরিজিনকে চেঞ্জ মানে শিফট করে দেওয়া। তাহলে অরিজিনটা ছিল 0,0 তে, সেই অরিজিনটা মনে করো নতুন একটা ব্যাপারে চলে গেল। তো নতুন ব্যাপারে সেটার নাম দাও ওয়াই প্রাইম, এবং এটার স্থানাঙ্ক হচ্ছে আলফা বিটা। তাহলে এবং এই যে এই পি নামক ব্যাপারের কোঅর্ডিনেট ছিল এক্স আর ওয়াই, ওল্ড নিউ সিস্টেমে সেটা হয়ে গেল মনে করো এক্স প্রাইম আর ওয়াই প্রাইম। এটা হচ্ছে নিউ সিস্টেম লালটা, আর অন্য যে কালি সেটা হচ্ছে ওল্ড সিস্টেম। এখন দেখো আমি যদি রিলেশন পেতে চাই, তোমরা দেখো যেমন করে মনে আছে কিনা তোমাদের, এই যে তোমাদের কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে যখন সম্পর্ক নির্ণয় করতে যাইতা, তখন এখানে আর এখানে থিটা থাকতো, এবং নির্ণয় করে ফেলতা এক্স সমান আর কস থিটা। এটা কিভাবে? কস থিটা সমান আমরা জানি হচ্ছে ভূমি বাই অতিভুজ, এইটা থেকে আসছে। ঠিক এরকম আমরা এখানে একটা ব্যাপার নেব, সেটা হচ্ছে দেখো কি করব। প্রথমে এই যে নিউ কোঅর্ডিনেট সিস্টেমের এই পয়েন্ট থেকে একটা লম্ব টাইনা ফেলবা। তাহলে আমরা জানি এই যে এইটুকু ব্যাপার, এটা হচ্ছে আমার দেখো এক্স প্রাইম, এই যেহেতু নিউ কোঅর্ডিনেট সিস্টেমে। আর এখান থেকে যদি আবার আসো এখান থেকে এখানে, অর্থাৎ এইটুকু হচ্ছে আমার ওয়াই প্রাইম, এটাকে আবার এক্স প্রাইম লিখতে পারো। তাহলে এখান থেকে এটু হচ্ছে আমার ওয়াই প্রাইম। ওকে, ঠিক। আবার দেখো এটাকে যদি একটা পয়েন্ট হিসাবে ধরে নাও ওল্ড কোঅর্ডিনেট সিস্টেমে, এরপর যদি এখান থেকে একটা লম্ব টানো, তাহলে বুঝতে পারতাছো এখান থেকে এটুকু হচ্ছে আমার আলফা, আর এই যে এখান থেকে এটা হচ্ছে আমার বিটা। এবার দেখো তাদের মধ্যে যদি সম্পর্ক স্থাপন করতে চাও, অর্থাৎ এই যে ওল্ড কোঅর্ডিনেট সেটা, এই এক্স সমান আমি কি লিখবো, অর্থাৎ এটার উপর যদি লিখতে চাও, এটার উপরে একদম টান দিতে চাও, তাহলে আমি কি বলতে চাই, এই এক্স সমান আমি লিখতে পারবো, দেখো এক্স সমান আর কিছুই না, এক্স কে আমি লিখতে পারবো হচ্ছে এই দেখো এখানে এইটুকু হচ্ছে আলফা পরিমাণ, আর এইটুকু হচ্ছে এক্স মানে এক্স প্রাইম। তাহলে টোটাল এক্স সমান লিখতে পারি আলফা প্লাস এক্স প্রাইম, ওয়াই সমান লিখতে পারি সিমিলারলি বিটা প্লাস ওয়াই প্রাইম। এটাই, এভাবে এই সূত্রটা পাচ্ছি। ঠিক আছে? এটা কোনো ব্যাপার না, এগুলো তোমরা আসলে জানার কথা। তা ট্রান্সলেশন কি, এখন থেকে স্যাররা যদি বলে যে ট্রান্সলেশন ব্যাপারটা তুমি কি বুঝো? ট্রান্সলেশন এটা এক ধরনের ট্রান্সফরমেশন অফ এক্সিস। ঠিক আছে, সেটা এক ধরনের ট্রান্সফরমেশন অফ এক্সিস, কিন্তু ট্রান্সলেশন হচ্ছে অরিজিন চেঞ্জ হবে কিন্তু ডিরেকশন চেঞ্জ হবে না, সহজ কথা। এরপর আসলে আমরা রোটেশনে যেতে চাই। তাহলে আমি এটা কেমনে পাইলাম সেটা একটু দেখালাম। তা আমরা এরপর থেকে আর দেখাবো না, তোমাদেরকে বলবো এটা বইতে দেওয়া আছে, ওটা খুবই সহজ। তা এরপর থেকে আমরা পড়বো রোটেশন। রোটেশনের ডেফিনেশনটা লিখে ফেলি। রোটেশন ব্যাপারটা কি দেখো, এই রোটেশন, একটা রোটেশন ইজ চেঞ্জ, a rotation is change of the direction চেঞ্জ করবে of axis এর যে ডিরেকশন সেটার চেঞ্জ হবে, বাট এখানে কিন্তু চেঞ্জ হবে না। কি চেঞ্জ হবে না? চেঞ্জিং দ্য অরিজিন। এবার অরিজিন চেঞ্জ হবে না। এবার এর আগের বার কি ছিল, ট্রান্সলেশনের সময় আমার অরিজিন চেঞ্জ হতো কিন্তু ডিরেকশন অফ অ্যাক্সিস চেঞ্জ হতো না। এবার কিন্তু ভিন্ন, ডিরেকশন অফ অ্যাক্সিস চেঞ্জ হবে বাট অরিজিন চেঞ্জ হবে না। তাহলে মনে করো এটা হচ্ছে আমার ওল্ড কোঅর্ডিনেট সিস্টেম, সাপোজ এটা হচ্ছে আমার ওল্ড কোঅর্ডিনেট সিস্টেম এটা। এখন দেখো তাহলে যদি রোটেশন হতে হয়, রোটেশন মানে কি বলছি যে তোমার এই যে দেখো এটা রোটেশন মানে যে চেঞ্জ অফ দ্য ডিরেকশন অফ অ্যাক্সিস, ডিরেকশন অফ অ্যাক্সিস চেঞ্জ হবে বাট অরিজিন চেঞ্জ হবে না। তার মানে নিউ কোঅর্ডিনেট সিস্টেম যেটা আঁকবো সেটার অরিজিন সেম থাকবে। মনে করো আমাদের এই যে রোটেশন হবে মানে ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, এরকম করতে পারি। এটা ধরো নতুন আমার ওয়াই প্রাইম সাপোজ। তাহলে দেখো এই যে অরিজিন কিন্তু নিউ, আমাদের যে নিউ কোঅর্ডিনেট মানে নিউ মানে লালটা হচ্ছে নিউ কোঅর্ডিনেট বোঝাচ্ছে, রেড কালারটা অন্য কালার যেটা সেটা হচ্ছে আমার ওল্ড। ঠিক আছে? তাহলে তোমরাই বলো এই যে দেখো ব্যাপারটা এখানে কি হলো, দেখো এখানে এখানে হচ্ছে চেঞ্জ অফ দ্য ডিরেকশন অফ এক্সিস এর চেঞ্জ হয়েছে বাট অরিজিন সেটা কিন্তু আনচেঞ্জ। এই ঘটনাটাকে বলা হবে রোটেশন। এবং এটুকু আমরা যদি থিটা হিসেবে নেই
তাহলে এইটুকু সেই থিটা মনে করে নাও। বুঝতে পারছো? এবং এটার মধ্যে যে রিলেশন ছিল ওল্ড কোঅর্ডিনেট সিস্টেমের সাপেক্ষে যদি একটা পয়েন্ট নিতাম পি এক্স কমা ওয়াই এবং নিউ কোঅর্ডিনেটের সাপেক্ষে এই পয়েন্টের স্থানাঙ্ক যদি হয়ে যাইতো এক্স বার ওয়াই বার বা এক্স প্রাইম ওয়াই প্রাইম, তখন ওল্ড সিস্টেম আর নিউ সিস্টেম এর মধ্যে যে একটা সম্পর্ক ছিল সেটা তোমরা জানো, সেটা হচ্ছে এরকম এক্স এক্স প্রাইম কস থিটা মাইনাস ওয়াই প্রাইম সাইন থিটা, আবার ওয়াই সমান এক্স প্রাইম সাইন থিটা প্লাস ওয়াই প্রাইম কস থিটা। এটা হচ্ছে আমাদের এই যে রোটেশনে ওল্ড সিস্টেম বা ওল্ড কোঅর্ডিনেট সিস্টেম এবং নিউ কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে একটা সম্পর্ক ছিল। তাই এটা আমরা চাইলে এই যে এটা কেমনে আসলো সেটা আমরা প্রমাণ করতে পারি যে আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি কি, আমরা হচ্ছে টু ডাইমেনশনাল ব্যাপারটাকে জাস্ট তাড়াতাড়ি কভার করতে চাই, একটু মনে করিয়ে দিতে চাই। ঠিক আছে, এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রিজিড বডি মোশন। এবার দেখো একটু রিজিড বডি মোশনটা কি। এটাও এক ধরনের ট্রান্সফরমেশন অফ এক্সিস বলা হয় এটাকে। এটা রিজিড বডি মোশন এর ব্যাখ্যা হচ্ছে একসাথে ট্রান্সলেশন এবং রোটেশন থাকবে। তার মানে দেখো ট্রান্সলেশন এবং রোটেশন একসাথে থাকা মানে কি, দ্য রিজিড বডি মোশন ইজ এ কম্বিনেশন, রিজিড বডি মোশন is a combination of translation and rotation। বুঝতে পারছো? এরপর তাহলে এটার একটু আমি যদি এভাবে ব্যাখ্যা করতে চাই, তখন মনে করো এটা আমার সেটা হচ্ছে কি, আমি যদি এই চিত্রটা আঁকতে চাই, দেখো আমি এটা চিত্রটা আঁকতে চাই, মনে করো এটা হচ্ছে আমার ওল্ড কোঅর্ডিনেট একটা সিস্টেম আছে। মনে করো এটা হচ্ছে আমার এক্স আর এটা ওয়াই, এটা হচ্ছে আমার 0। এখন দেখো এখানে এরকম একটা ব্যাপার নিলাম যেটা হচ্ছে এরকম থাকলো, এটা হচ্ছে আমার নিউ কোঅর্ডিনেট সিস্টেম এক্স আর ওয়াই। আবার আরেকটা ব্যাপার থাকতে পারে, মনে করো ভিন্ন একটা কালি নেই লাল লাল, এটা কিন্তু আমার নিউ। আবার ঠিক আছে, আরেকটা ব্যাপার নিলাম এরকম, এটা নিলাম। এই যে ঘটনাটা, মনে করো এটা হচ্ছে আমার থিটা আর এবং এটাও সেই থিটা। এখানে ধরো আমার 0 প্রাইম। ঠিক আছে, এখানে প্রথমে একদম এই যে এটার সাপেক্ষে একটা পয়েন্ট মনে করে নাও পি এক্স কমা ওয়াই, আর নতুনের সাপেক্ষে এই যে এই কোঅর্ডিনেটটা হয়ে যাবে এক্স প্রাইম ওয়াই প্রাইম। দেখো এই যে এখানে একই সাথে দুইটা ঘটনা ঘটছে। কোথায় আমি বলতে চাচ্ছি, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটার মধ্যে একই সাথে দুইটা ঘটনা ঘটছে না। দেখো এক নাম্বার, এই দেখো এটাকে আমি অরিজিনকে শিফট করে ফেলছি, তার মানে ট্রান্সলেশন। আবার রোটেশন কি, রোটেশন মানে লাল কালিটা রোটেশন বোঝাচ্ছে। ওকে, এই যে এটা এই কালিটা হচ্ছে আমাদের ট্রান্সলেশন হয়েছে এবং লাল কালিটা সেটা হচ্ছে আমার রোটেশন হয়েছে। কিভাবে দেখো, এটা অরিজিন সেম জায়গায় আছে বাট হেয়ার মানে অ্যাক্সিসটা চেঞ্জ হয়েছে। এই কারণে এখানে এই যে এটার মধ্যে দেখো দুইটা ঘটনাই হয়েছে, ট্রান্সলেশন হয়েছে, রোটেশন হয়েছে। এই ক্ষেত্রে যে সম্পর্ক, সেই সম্পর্কটা এরকম হয়, তোমরা ইতিমধ্যে হয়তো বা জানো। এই সেক্ষেত্রে সম্পর্কটা হচ্ছে এক্স সমান এক্স প্রাইম, এগুলো প্রমাণ আছে, আমরা প্রমাণ আর করতে চাই না কারণ আমরা এটা নিয়ে ইন্টারেস্টেড না। এক্স প্রাইম কস থিটা ওয়াই প্রাইম সাইন থিটা প্লাস আলফা, আর এই ওয়াই সমান এক্স প্রাইম সাইন থিটা প্লাস ওয়াই প্রাইম কস থিটা প্লাস বিটা। এবং এই প্রমাণগুলো সহজ, এই কারণে আমরা দেখাতেও চাই না, তোমরা বই দেখলেই বুঝতে পারবা। এখন আমরা আর একটা ব্যাপার পড়তে চাই, সেটা কি একটু দেখো। আমরা আরেকটা জিনিস পড়তে চাই, সেটা হচ্ছে ইনভ্যারিয়েন্ট নামে একটা ব্যাপার থাকবে। ইনভ্যারিয়েন্ট সেটা কি একটু দেখো। একটা হচ্ছে সেম, আমি একটু লিখি তারপর বোঝানোর চেষ্টা করবো। সেম এক্সপ্রেশন রিমেন আনচেঞ্জড
unchanged under an orthogonal transformation. This expression are called, কি বলা হবে, বলা হবে ইনভ্যারিয়েন্ট। তাহলে ইনভ্যারিয়েন্ট ব্যাপারটা কি? ইনভ্যারিয়েন্ট হচ্ছে এরকম একটা ব্যাপার যে কিছু এক্সপ্রেশন তোমাকে দিলাম, তার মধ্যে তুমি হচ্ছে এরকম এই যে যে তিনটা ব্যাপার আছে, আমরা যে তিনটা ব্যাপার পড়লাম, একটা হচ্ছে ট্রান্সলেশন, রোটেশন এবং রিজিড বডি মোশন, দ্যাট ইজ তুমি ট্রান্সফরমেশন অফ এক্সিস করলা। সেই করার ফলে তোমার সেই এক্সপ্রেশনের কোনো ধরনের চেঞ্জ হলো না, অর্থাৎ কোনো চেঞ্জ হলো না, আনচেঞ্জড, এই ব্যাপারটাকে বলা হবে ইনভ্যারিয়েন্ট। ঠিক আছে, তাহলে এখন কথা হচ্ছে এখানে কেন আমি আবার একটা টার্ম নতুন যুক্ত করেছি, সেটা হচ্ছে অর্থোগোনাল ট্রান্সফরমেশন। এটা কি? অর্থোগোনাল ট্রান্সফরমেশন বলতে যা বোঝায় সেটা আমি একটু বলতে চাই। এখানে দেখো অর্থোগোনাল কেন বললাম, অর্থোগোনাল ট্রান্সফরমেশন মানে এই যে তিনটা ট্রান্সফরমেশন শিখলাম আমরা, এই যে দেখো এখানে কি কি, একটা হচ্ছে ট্রান্সলেশন, রোটেশন, রিজিড বডি মোশন, এগুলোই আসলে বোঝাচ্ছে অর্থোগোনাল ট্রান্সফরমেশন বোঝাচ্ছে। ঠিক আছে, এখন প্রশ্ন হতে পারে তোমার, এই যে ট্রান্সফরমেশন তাকে কেন অর্থোগোনাল বললাম, এই প্রশ্নটা হতে পারে কিনা। তুমি বলতে, আমরা তো বলতেই পারতাম যে ব্যাপারটা এরকম যে এই তিনটা নাম নাম ধরে বলতে পারতাম যে ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস যদি করে থাকি তখনই হচ্ছে আমার, যদি কোনো একটা এক্সপ্রেশন আনচেঞ্জ থাকে তখন ওই ব্যাপারটা হচ্ছে ইনভ্যারিয়েন্ট। কিন্তু আমরা কেন বললাম এটার নাম হচ্ছে যে এটা হচ্ছে একটা অর্থোগোনাল, তার পিছনে একটা কারণ আছে। ট্রান্সলেশন করার পর যে ইকুয়েশন পেয়েছি সেটা কি ছিল দেখো একটু। ট্রান্সলেশন করার পর আমরা একটা ব্যাপার দেখাতে চাই কেন অর্থোগোনাল নাম দিয়েছি। ট্রান্সফরমেশন ঠিক আছে, ট্রান্সফরমেশন করলে কোন একটা ইকুয়েশন, ধরো সাপোজ তোমার একটা কথা বলি, এই ইনভ্যারিয়েন্ট মানে অপরিবর্তনশীল। মনে করো এখন তো ট্রান্সফরমেশনের যুগ অনেক, এখানে নায়ক নায়িকা গায়ক গায়িকারা অনেক ধরনের ট্রান্সফরমেশন করে। ধরো তুমি এরকমই ছিলা, তুমি মোটা ছিলা অনেক, বা তুমি চিকন ছিলা, ট্রান্সফরমেশন করে দেখলা তোমার কোনো পরিবর্তন হচ্ছে না। এই যে পরিবর্তন হচ্ছে না ট্রান্সফরমেশন করার ফলে, ওইটাকে বলা হয় ইনভ্যারিয়েন্ট। বুঝতে পারছো কিনা? তো এরকমই এই কথাই বলছে যে একটা এক্সপ্রেশন আছে, মনে করো একটা ইকুয়েশন আছে দিয়ে দিয়েছে সাপোজ, বা একটা কিছু ব্যাপার আছে, এক্সপ্রেশন আছে, সেটা হচ্ছে আমি এই যে এই ট্রান্সফরমেশন গুলো করলাম, কি কি ট্রান্সফরমেশন আমাদের আছে, ট্রান্সলেশন, রোটেশন, রিজিড বডি মোশন করার ফলে দেখলাম যে তাদের কোনো ধরনের চেঞ্জ নাই, এটাকে বলা হবে ইনভ্যারিয়েন্ট। ওই এক্সপ্রেশনটাকে কি বলা হবে? ইনভ্যারিয়েন্ট বলা হবে। এখন কথা হচ্ছে ঠিক আছে, আপনি শুধু ট্রান্সফরমেশন বললেই তো হয়ে যায়, তো এখানে কেন অর্থোগোনাল বললাম? সেটার একটা কারণ তোমাদেরকে আমি বলছি কেন অর্থোগোনাল বললাম। সেটা সেটার কারণ হচ্ছে দেখো, আমরা ট্রান্সলেশন করার পর যে ইকুয়েশন পেয়েছি, তোমাদের মনে আছে কিনা জানো, ট্রান্সলেশন করার পর ইকুয়েশন পেয়েছি এরকম, এক্স সমান এক্স প্রাইম প্লাস আলফা, এটা কিন্তু আমি প্রমাণও করছি একদম সহজভাবে, ওয়াই প্রাইম প্লাস বিটা, এটা ছিল ঠিক কিনা দেখো, ট্রান্সলেশন করার ফলে এই যে পাইছি না। এখন এদেরকে যদি আমি এখন এখন দেখো, এদেরকে তুমি যদি ম্যাট্রিক্স আকারে সাজাও, কি আকারে, একে যদি আমি একটু ম্যাট্রিক্স আকারে সাজাতে চাই, দ্যাট ইজ এরকম আকারে সাজাই, দেখো তো এখানে একটু লিখে নাও, যেখানে এক্স সমান যদি এরকম লেখো যে এরকম, আর ক্যাপিটাল এক্স প্রাইম সমান যদি লেখো এরকম যে এক্স প্রাইম ওয়াই প্রাইম, আর ক্যাপিটাল এ সমান যদি লেখো আলফা বিটা, তাহলে দেখো তো কি আসে, কি আকারে আসে। এই যে এই ব্যাপারদেরকে সাজাইলে কি আকার আসে, আমি কিরকম লিখতে পারি যে আই এক্স প্রাইম সমান হচ্ছে 1 0 0 1, আর এটা হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম। দেখো এটা গুণ করে দেখো, এই ব্যাপারটা পাচ্ছ, বুঝতে পারছো কিনা? আই কি এরকম পাচ্ছি না আমি, নাকি বুঝো নাই? আমি বলতে চাচ্ছি দেখো, এই যে দেখো আই এক্স প্রাইম সমান, এটা দেখো তো পাচ্ছি কিনা, এই যে গুণ করে দেখো, আই এক্স প্রাইম এটা সমান কি লেখা যাচ্ছে, মানে আমি বলতে চাচ্ছি এই ইকুয়েশনটাকে তুমি যদি এদের অনুসারে সাজাও, আমি একটু আবার বলতে চাই সেটা কি,
আমি দেখাতে চাই। এরপর এখান থেকে টানা হবে, ওকে। আচ্ছা, এখান থেকে আমি বলছি এই যে স্মল এক্স স্মল ওয়াই এদেরকে একত্রে যদি এরকম আকারে ম্যাট্রিক্স আকারে লিখি তাহলে ক্যাপিটাল এক্স লেখা যায়। তাহলে আমরা এখানে লিখলাম এই ডান সাইড, এই যে বাম সাইড, সরি, এই যে বাম সাইড, এটার পরিবর্তে লিখলাম এইটা। আর এখানে এখানে একটা ব্যাপার হচ্ছে, কি হচ্ছে দেখো, আমি এরকম লিখতে পারি কিনা দেখো তো, যে এই যে এটাকে যদি সাজাতে চাই, মনে করো সেটা হচ্ছে আমি যদি এটা একটু আরেকটু আরেকটু করে দেই তাহলে তুমি বুঝতে আর সমস্যা হবে না। এক্স, এটা লিখলাম এক্স প্রাইম ইন্টু জিরো ইন্টু ওয়াই প্রাইম প্লাস আলফা লিখলাম। আর ওয়াই সমান হচ্ছে ওয়াই প্রাইম, দ্যাট ইজ এমন থাকুক, মানে জিরো ইন্টু এক্স প্রাইম ওয়ান ইন্টু ওয়াই প্রাইম প্লাস বিটা লিখতে পারি, পারি কিনা? এখন দেখো, এই যে এটা এক্স কমা ওয়াই কে আমি লিখতে চাই হচ্ছে ক্যাপিটাল এক্স, কারণ আমি এই দেখো এটাকে আমি বলছিলাম এই যে এই ব্যাপারটা লিখতে চাই। এবার দেখো এটার থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে পাই হচ্ছে 1 0 0 1, আর যদি এখান থেকে আমি কমন নেই এই যে এক্স বার ওয়াই বার করলে দেখো এই যে এই ব্যাপারটুকু আসে কিনা, এটা আসে কিনা দেখো, এই ম্যাট্রিক্স পাবো কিনা। প্লাস আলফা আর বিটাকে করলে আসবে হচ্ছে A, তাহলে এখান থেকে দাও এ। আমি যদি আরো সুন্দর করে সাজাই, এই যে এক্স সমান হচ্ছে এক্স সমান আমি কি লিখতে পারি, আই, এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা সমান লিখতে পারি এক্স প্রাইম, আর এখানে লিখতে পারি এ। এই যে দেখো, এই যে এখানে আইটা, আই কে বলা হয় অর্থগোনাল ম্যাট্রিক্স এক ধরনের, জানো তোমরা? অর্থগোনাল একটা ম্যাট্রিক্স, অর্থগোনাল ম্যাট্রিক্স হবে কেমনে বুঝবো আমরা? একটা ম্যাট্রিক্স, একটা অর্থগোনাল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হয় +1 আর -1, ঠিক আছে? এটা আমরা কিন্তু জানি অর্থগোনাল। তাহলে তুমি দেখো এটা ডিটারমিনেন্ট কিন্তু আমাদের কত হবে, +1 হবে। এবং অর্থগোনাল ম্যাট্রিক্সের ইনভার্স হচ্ছে তার ট্রান্সপোজ। তুমি এটা করে দেখো, এর ইনভার্স যা হবে আর এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে যা পাবা তাই হবে। এই কারণে আমরা বলতে পারি যে এই যে যে আই আই ম্যাট্রিক্সটা একটা অর্থগোনাল। আর এই কারণে দেখো ট্রান্সলেশনের ফলে আমরা যে এক ধরনের ব্যাপারটা দেখো, এই যে এরকম অর্থগোনাল ম্যাট্রিক্স পেয়ে যাচ্ছি, এই কারণে এই ধরনের কখনো কখনো এই ধরনের ট্রান্সফরমেশনকে বলা হয় অর্থগোনাল ট্রান্সফরমেশন। তাহলে আমি কি কথা বুঝাইতে পেরেছি কেন অর্থগোনাল ট্রান্সফরমেশন লেখা হয়েছে? তা আমি একটু আবার কভার করতে চাই, বা আমি আবার একটু মনে করিয়ে দিতে চাই। সেটা হচ্ছে, একটু শর্টকাটে মনে রাখার চেষ্টা করো। আমি এতক্ষণ কি পড়াইছি সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস হচ্ছে তিন ধরনের: ট্রান্সলেশন, রোটেশন, রিজিড বডি মোশন। ট্রান্সলেশন হচ্ছে অরিজিনের চেঞ্জ হবে না, অরিজিনের চেঞ্জ হবে, বাট ডিরেকশন অফ অ্যাক্সিস হচ্ছে এটা চেঞ্জ হবে না, এটা হচ্ছে ট্রান্সলেশন। এবং ট্রান্সলেশনের ফলে যে ওল্ড এবং নিউ কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে যে সম্পর্ক, সেটা হচ্ছে আমার এটা, দিস ওয়ান। এবং রোটেশন হচ্ছে, রোটেশনে হচ্ছে আমার চেঞ্জ, অরিজিন হচ্ছে চেঞ্জ হবে না, বাট ডিরেকশন অফ অ্যাক্সিস চেঞ্জ হবে। এবং রোটেশনের ফলে ওল্ড এবং নিউ কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে যে সম্পর্ক, সেটা হচ্ছে আমার এটা। রিজিড বডি মোশন হচ্ছে ট্রান্সলেশন এবং রোটেশন একসাথে ঘটলে সেটাকে বলা হয়ে থাকে রিজিড বডি মোশন। আর রিজিড বডি মোশনের ফলে যে ওল্ড সিস্টেম আর নিউ সিস্টেমের মধ্যে যে ধরনের সম্পর্ক, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ইনভ্যারিয়েন্ট নামে একটা ব্যাপার আছে। তো আমরা সহজ কথায় বলবো, ট্রান্সফরমেশন করার ফলেও এই যে তিনটা সূত্র আছে, মানে সূত্র বলতে আমি বুঝাচ্ছি ট্রান্সলেশন, রোটেশন, রিজিড বডি মোশন করার ফলেও যদি কোনো একটা এক্সপ্রেশন এরকম দেখতে পাই সেটা আনচেঞ্জ থাকে, তখন সেই ধরনের এক্সপ্রেশনকে বলবো আমরা ইনভ্যারিয়েন্ট। এখন কথা হচ্ছে, আমরা তো এই কথাও লিখতে পারতাম যে সাম এক্সপ্রেশন রিমেন আনচেঞ্জড আন্ডার এ ট্রান্সফরমেশন। অর্থগোনাল কেন বললাম, বলে তুমি এই যে ব্যাপারটা আছে রিজিড বডি মোশন, রোটেশন, ট্রান্সলেশন, এদেরকে তুমি এই যে সম্পর্ক থেকে এদের সম্পর্ক পাইছি না, আমি একটা দিয়ে দেখাইছি শুধুমাত্র ট্রান্সলেশনের যে সম্পর্ক, সেটাকে তুমি যদি এরকম সুন্দর করে সাজাতে চাও ম্যাট্রিক্স আকারে, তখন দেখতে পাচ্ছি যে সেখানে একটা অর্থগোনাল ম্যাট্রিক্স পাচ্ছে। এই কারণে এটার নাম হয়ে থাকে অর্থগোনাল ট্রান্সফরমেশন। বলো বুঝছো কিনা? বুঝতে পারছো? আচ্ছা, এরকম করে তোমরা চাইলে, আমি তোমাকে কিন্তু এখানে দেখো শুধুমাত্র ট্রান্সলেশনের ক্ষেত্রে দেখাইছি, তুমি চাইলে রোটেশনের ক্ষেত্রে দেখতে পারবে, এখানে একটা অর্থগোনাল ম্যাট্রিক্স পাবা। এবং তুমি যদি দেখতে পাও যে রিজিড বডি মোশন, সেখানেও একটা অর্থগোনাল ম্যাট্রিক্স পাবা। এই কারণে এটা, এদেরকে বলা হয় অর্থগোনাল ট্রান্সফরমেশন অলসো। আমি কথা বুঝাইতে পেরেছি নাকি বুঝো নাই? এরপরে একটা কথা শোনো, সেটা আমি আর একটা কথা বলতে চাই। তা আমাদের পেয়ে গিয়েছি, এটাই হচ্ছে আমার বেসিক ব্যাপারটা। তাহলে এই যে যে চ্যাপ্টারটা, আমাদের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস,
অর্থাৎ 2 ডাইমেনশনাল ট্রান্সফরমেশন অফ এক্সিস। এটাই হচ্ছে আমাদের বেসিক ব্যাপার। এখন হচ্ছে আমরা কিছু ম্যাথ করতে চাই। তা ম্যাথমেটিক্স দিয়ে দাও। একটা হচ্ছে এক্সাম্পল হচ্ছে 1 বলতে চাচ্ছে লেট একটা, এটা হচ্ছে আমরা ax স্কয়ার 2hxy by স্কয়ার by স্কয়ার 2gx plus 2fy plus c equals to 0 be an equation, একটা ইকুয়েশন হচ্ছে আমরা লিখলাম। দেন the coefficient the then আচ্ছা লিখি নাই be an equation, আচ্ছা এখানে তাইলে দেন the coefficient, কার কোফিসিয়েন্ট এক্স স্কয়ার এক্স কমা এক্স ওয়াই এবং ওয়াই স্কয়ার, এই কোফিসিয়েন্ট গুলো আর ইনভ্যারিয়েন্ট আন্ডার ট্রান্সলেশন। ইনভ্যারিয়েন্ট তার মানে ইনভ্যারিয়েন্ট মানে আমি ট্রান্সলেশনের ফর্মুলা ইউজ করব, তার ফলেও দেখব যে ওই যে কোফিসিয়েন্ট অফ এক্স স্কয়ার এক্স ওয়াই ওয়াই স্কয়ার এদের কোফিসিয়েন্টটা হচ্ছে আনচেঞ্জ থাকবে। দেখো তাইলেই বুঝতে পারবো এটা হচ্ছে আমার এক ধরনের ইনভ্যারিয়েন্ট হবে। তাহলে আমরা ট্রাই করে থাকি। আমরা জানি এই কথাটা লিখব যে উই নো, আমরা এটা জানি ট্রান্সলেশনের ফলে ডিউটি ট্রান্সলেশন কি হয়ে থাকে বলতো, এক্স এক্স প্রাইম প্লাস আলফা হয় আর ওয়াই ওল্ড কোঅর্ডিনেট সিস্টেম আর নিউ কোঅর্ডিনেটের মধ্যে যে সিস্টেমের মধ্যে যে সম্পর্ক সেটা লিখছি, এটা হয়। যেখানে একটু বলে দেওয়া ভালো হয়, আর তোমাদের মনে আছে কিনা জানি না, এই যে আলফা আর বিটা সেটা ছিল ইজ দা, তোমাদের মনে আছে কিনা, ইজ দা, আমি একটু লিখতে চাই, ইজ দা কোঅর্ডিনেটস অফ নিউ অরিজিন। নতুন অরিজিন যেটা ছিল সেটার কোঅর্ডিনেট ছিল, তোমাদের মনে আছে নিশ্চয়ই। দেখো আমি যদি চিত্রটাতে যাই, ট্রান্সলেশনের ফলে এই দেখো ট্রান্সলেশনের ফলে এই যে এখানে দেখো এই যে নতুন কোঅর্ডিনেট সিস্টেম যেটা ছিল তাহার নিউ অরিজিন ছিল আলফা বিটার হচ্ছে নিউ অরিজিন ছিল। ঠিক আছে, এখন দেন আমি এইভাবে লিখতে পারি, দেন দ্য ইকুয়েশন ax স্কয়ার 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c equals to 0 can be transformed as, কিভাবে ট্রান্সফর্ম হতে পারে। দেখো এখানে হচ্ছে আমি শুধুমাত্র x এর জায়গায় এই যে সম্পর্ক বসাই দিতে হবে, তাহলে কারণ তোমাকে বলেই দিয়েছে, দেখো এখানে এই দেখো এই যে ইনভ্যারিয়েন্ট হবে কার আন্ডারে, আন্ডার ট্রান্সলেশন, এখানে LITION হবে। ওকে, তুমি এগুলা করবা। এখন কি করবা, এক্স প্রাইম এ আলফা, এক্স এর পরিবর্তে এটা লিখে দিবা এক্স প্রাইম প্লাস আলফা ইন্টু ওয়াই প্রাইম প্লাস বিটা বি ওয়াই স্কোয়ারের জায়গায় আমরা ওয়াই এর ওই যে ব্যাপারটা বসাই দিব প্লাস 2g, এক্স এর জায়গায় লিখবো এক্স প্রাইম প্লাস আলফা 2f ওয়াই প্রাইম প্লাস বিটা প্লাস c ইকুয়ালস টু 0। এখন দেখো ব্যাপারটা ওরা বলতে চাচ্ছে কি, একটু প্রশ্নটা বুঝতে হবে। এই যে তুমি কিন্তু এই যে এই ইকুয়েশনটা একটা আছে, এখন ব্যাপারটা শোনো, এই যে একটা ইকুয়েশন তোমাকে দিয়ে দিয়েছে, ঠিক আছে দিল, এরপর বলছে এই ইকুয়েশনের যদি তুমি মানে এই ইকুয়েশনের যদি আন্ডার মানে ট্রান্সলেশন, ব্যাপারটা শোনো আবার বলছি, যে তুমি এই ইকুয়েশনকে যদি তারপর হচ্ছে ট্রান্সলেশন করবো, আমরা ট্রান্সলেশন করে ফেললাম, আমরা জানি ট্রান্সলেশনের ফলে ইকুয়েশনটা এরকম হয়ে যাবে। তারপর বলছে তুমি যদি ট্রান্সলেশন করেও তারপরও দেখবা এই যে এক্স স্কোয়ার আর এক্স ইন্টু ওয়াই আর ওয়াই স্কোয়ার এর কোফিসিয়েন্টটা এই যে প্রথম ইকুয়েশন দেওয়া ছিল এর সাথে সেম হবে, তার মানে ইনভ্যারিয়েন্ট হবে, এই কথা বলতে চাচ্ছে। বুঝতে পারছো? তাহলে আমরা এটা একটু সাজাতে চাই। তাহলে দেখো নতুন কি হলো, এটাকে তুমি যদি করতে চাও, আমরা এ এটা এক্স স্কোয়ার 2x আলফা আলফা স্কোয়ার 2hx, এখানে 2h আলফা, আরেকটা ব্যাপার রয়ে গেছে আমার, দেখো 2h থাকুক, এখানে গুণ করলে
এক্স ওয়াই প্রাইম এক্স প্রাইম বিটা, এরপর হচ্ছে আলফা ওয়াই প্রাইম আলফা বিটা গুণ করতেছি আমি বি, এখানে হচ্ছে ওয়াই ওয়াই প্রাইম স্কোয়ার হবে 2y প্রাইম বিটা, আর বিটা স্কোয়ার হবে, এবার দেখো 2g গুণ করে দাও এক্স প্রাইম 2g আলফা 2f ওয়াই প্রাইম 2f বিটা প্লাস সি ইকুয়ালস টু 0। এবার একটু সাজাতে চাই কিভাবে, আমার কি কি, আমার সব কিছু সাজাবো না, আমার দরকার হচ্ছে কার কার কোফিসিয়েন্ট, দেখো এক্স স্কোয়ার এক্স কমা ওয়াই, সরি এক্স কমা না, এক্স আর ওয়াই এর প্রোডাক্ট, আর হচ্ছে ওয়াই স্কোয়ার। তা যেখানে যেখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এক্স এবং ওয়াই এর প্রোডাক্ট আছে সেই সকল আমরা কোফিসিয়েন্ট গুলো নিব। দেখো তো এক্স এক্স এই যে এখানে আছে এক্স স্কোয়ার যুক্ত একটা টার্ম, তাহলে নাও এটাকে যদি সাজাই এরকম লেখা যায় এ এক্স প্রাইম হোল স্কোয়ার 2h এক্স প্রাইম ওয়াই প্রাইম, তোমরা দেখো বি ওয়াই প্রাইম হোল স্কোয়ার প্লাস 2, এটা হচ্ছে এ আলফা এইচ বিটা প্লাস জি এক্স প্রাইম 2h আলফা বি এফ, এরকম লেখা গেল ওয়াই প্রাইম প্লাস পরবর্তী যা আছে এ আলফা স্কোয়ার, এটা কিন্তু আমার এ, আমি একটু ছোট করে লেখা হয়ে গেছে, এটা এ 2h আলফা বিটা বি বিটা স্কোয়ার, তারপর হচ্ছে 2g আলফা প্লাস 2f বিটা প্লাস সি ইকুয়ালস টু 0। আমি একত্রে করে ফেললাম। ঠিক আছে, তোমরা এখান থেকে দেখো কমন কমন নিয়ে এরকম করতে হবে। এবার তোমরা একটু তাকাও, এখানে দেখো আমরা এই ইকুয়েশনকে আমরা ট্রান্সলেশন করেছি, করার ফলে দেখো এইখানে নতুন একটা ফর্ম পেয়েছি, সেটা এটা। তা দেখো এখানে এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট কত আছে, দেখো এ আছে, এখানে এক্স এবং ওয়াই এর কোফিসিয়েন্ট আছে 2h, ওয়াই এর আছে ওয়াই মানে ওয়াই প্রাইম স্কোয়ারের যে কোফিসিয়েন্ট সেটা হচ্ছে বি। তোমরা একটু খেয়াল করে দেখো, এইখানে দেখো এই যে এখানে দেখো, এখানে সেই কথাটাই বলছে যে তুমি দেখো এখানেও কিন্তু, এখানেও এক্স স্কোয়ার কোফিসিয়েন্ট এ, এক্স এবং ওয়াই এর কোফিসিয়েন্ট এ 2h এবং ওয়াই স্কোয়ারের কোফিসিয়েন্ট হচ্ছে বি। আর এখানের ক্ষেত্রে দেখো এগুলা কিন্তু মিলে নাই, এই যে এগুলা কিন্তু মিলে নাই, এদের কোফিসিয়েন্ট দেখছো, বুঝতে পারছো কি, দেখছো? এই কারণে বলতে চাচ্ছি আমি তোমাকে, দেখো ওই যে এখানে এখানে দেখো এই যে এখানে এক্স প্রাইম এর কোফিসিয়েন্ট, এখানে এক্স এর কোফিসিয়েন্ট কত বলতো, এই যে নতুনটায় এই পুরাতনটায় এক্স এর কোফিসিয়েন্ট হচ্ছে 2g, আর এখানে দেখো নতুনটায় এক্স এর কোফিসিয়েন্ট কত দেখছো 2, আবার এই যে এই ব্যাপার আছে যে তাহলে এক না, কিন্তু কিন্তু এই যে যে তিনটা ছিল, আমি কি এই কথা বলতে পারি, দেখো তো এখান থেকে এটা লেখা যায়, কি লেখা যায় যে দ্য কোফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার ইকুয়ালস টু এ, দ্য কোফিসিয়েন্ট অফ এক্স ওয়াই এটা ইকুয়ালস টু হচ্ছে 2h পাচ্ছি, এবং দ্য কোফিসিয়েন্ট অফ ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু বি। ঠিক আছে, তাহলে আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি যে এই যে তিনটা এটার কোফিসিয়েন্ট, আর এই ক্ষেত্রে দেখো এই যে অরিজিনাল ইকুয়েশনটা ছিল সেটার কোফিসিয়েন্ট সেম এই তিনটা জিনিসের ক্ষেত্রে। এই কারণে আমরা এই কথাটা বলতে পারি কি, আমাকে দেখানো হয়ে গেছে না যে কোফিসিয়েন্ট আর ইনভ্যারিয়েন্ট, কারণ কোনো ধরনের চেঞ্জ হয়নি ট্রান্সলেশনের ফলে। তাইলে এটা হচ্ছে সেই প্রমাণ, এটা হচ্ছে আমাদের প্রুফ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এরকম করে আরো অনেক কিছু থাকে। আমাদের যে ডেল্টা আছে, ডেল্টা সমান আমরা জানো তোমরা, ডেল্টা সমান হচ্ছে এ এইচ জি, এই যে এটা যে ডেল্টা, এই ডেল্টাও হচ্ছে আমরা বলে থাকি অনেক সময় ডেল্টা হচ্ছে একটা ইনভেরিয়েন্ট, এবং তুমি যদি এখানে এরকম দিয়ে করো দেখবা যে ডেল্টা হচ্ছে ইনভেরিয়েন্ট হয়, এটা তোমাদের বইতে একটা প্রমাণ আছে। তাহলে ইনভেরিয়েন্ট ব্যাপারটা হচ্ছে আর কিছুই না, এই ট্রান্সফরমেশন করার ফলে যদি আনচেঞ্জ হয়ে যায় তাহলে ব্যাপারটাকে আমরা বলি ইনভ্যারিয়েন্ট। বুঝতে পারছো? এখন সব যে, এখন এখানে তোমাকে বলে দিছে কি কি ইনভেরিয়েন্ট, দেখো এদের কোফিসিয়েন্ট হচ্ছে ইনভেরিয়েন্ট, সব কোফিসিয়েন্ট যে ইনভেরিয়েন্ট হতে পারে এরকম কোনো কথা নাই, কিন্তু এখানে দেখো দেখতে পাচ্ছি যে বাকিগুলো কিন্তু মিলছে না কোফিসিয়েন্ট। ওকে, এই কারণে তোমরা দেখবা বইতে এটা আছে, ডেল্টা ইজ অলসো ইনভেরিয়েন্ট। তাহলে এই কারণে এটা একটা কমেন্ট করে দিতে পারো যে ডেল্টা
বা ডিসক্রিমিনেন্ট বলা হয় এটাকে, ডেল বলি আমরা, ইজ ইনভ্যারিয়েন্ট। আমরা কিছু নোট লিখতে চাইতে পারি। যেমন কিছু নোট দিতে পারো ব্যাপারটা। নোট ইনভ্যারিয়েন্ট একটু গুরুত্বপূর্ণ বেশি। দ্য ডিগ্রি অফ অ্যান ইকুয়েশন ইজ অ্যান ইনভ্যারিয়েন্ট আন্ডার এনি অর্থগোনাল ট্রান্সফরমেশন। বলতে তোমরা তো বুঝতে পারছো অর্থগোনাল বলতে আমি কি বুঝাইছি, যে অর্থগোনাল ট্রান্সফরমেশন ব্যাপারটা আমি এটা বলতে চাচ্ছি। দেখো যেমন এইটা দেখো, আমি বলতে চাচ্ছি এই যে এক্সাম্পলটা দিয়েছি, এই এক্সাম্পলে যে ডিগ্রি, এখানে ডিগ্রি হচ্ছে আমাদের 2, ঠিক কিনা? এবং এটা যে আমাদের একটা অর্থগোনাল ট্রান্সফরমেশন হচ্ছে, সেই ট্রান্সফরমেশনটা হচ্ছে ট্রান্সলেশন করার ফলে দেখতে পাচ্ছি যে এখানে ডিগ্রিও কি 3 হয়ে যাচ্ছে, এরকম কিছু আছে। দেখো এখানে কিন্তু ডিগ্রিটা সর্বোচ্চ 2 হচ্ছে। এই কারণে আমরা বলতে পারি যে ডিগ্রি, একটা ইকুয়েশনের ডিগ্রি সেটা সবসময় ইনভ্যারিয়েন্ট হয়, যে কোনো ধরনের অর্থগোনাল ট্রান্সফরমেশন করি না কেন। বুঝতে পারছো? এক। 2 নাম্বারে তোমার ডিস্টেন্স, দ্য ডিস্টেন্স বিটুইন এনি 2 পয়েন্টস, পিটিএস দ্বারা আমি পয়েন্টস বুঝাইছি, ইজ অ্যান ইনভ্যারিয়েন্ট হবে আন্ডার এনি অর্থগোনাল ট্রান্সফরমেশন। এটা কি আসলে একটু বলি তাহলে তুমি বুঝতে পারবা। তার ডিগ্রির ক্ষেত্রে আমরা মনে আছে ডিগ্রি একটা ইকুয়েশনে ঠিক আছে, এটা চেঞ্জ হয় না, এই কারণে ইনভ্যারিয়েন্ট। কিন্তু ডিসটেন্স ব্যাপারটা কি, আমরা যখন ট্রান্সফরমেশন করব তখন দুইটা পয়েন্টই চেঞ্জ হবে। ব্যাপারটা শোনো, এই যে এখান থেকে এই যে একটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট, ব্যাপারটা শোনো। এখন এই যে পয়েন্টটা, এদের ডিসটেন্স বলছে, এদের ডিসটেন্স মনে করো 16 আছে। আমরা যখন মনে করো একটা ট্রান্সফরমেশন করব, হোক সেটা ট্রান্সলেশন, রোটেশন কিংবা রিজিড বডি মোশন, এখন দুটো পয়েন্টে কিন্তু চেঞ্জ হবে। চেঞ্জ হতে পারে, কোনো সমস্যা নেই, চেঞ্জ হয়ে যাবে। মাথায় রেখো পয়েন্টগুলো চেঞ্জ হলেও তারা একই দূরত্ব বজায় রাখে। হ্যাঁ, পয়েন্টগুলোর চেঞ্জ হতে পারে, ঠিক আছে, কিন্তু তাদের ডিসটেন্স তো আর কমে যাচ্ছে না। এই কারণে বলা হয়েছে ডিসটেন্স যে কোনো দুটো পয়েন্টের সেটা ইনভ্যারিয়েন্ট হবে, ঠিক আছে। আর আমরা এইমাত্র একটা এক্সাম্পল পড়লাম, সেটা কি পড়লাম, যে এই যে একটা ইকুয়েশন, দ্য কোফিসিয়েন্ট, এগুলো একটু মনে রাখো, দ্য কোফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার, এক্স ওয়াই, ওয়াই স্কোয়ার অ্যান্ড ডেল্টা, এই যে ব্যাপারগুলা, এই যে অবটেইন কিভাবে পাওয়া যায়, অবটেইন কোথা থেকে পাওয়া যায় সেটা আমরা জানি, ফর্ম, এটাকে বলা হয় সেকেন্ড ডিগ্রি জেনারেল ইকুয়েশন। আমি এগুলো আমরা পরে বলবো। এই যে যেটা লিখতেছি, এটা থেকে এই সবগুলো পাওয়া যাচ্ছে, gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0, আর ইনভ্যারিয়েন্ট এটা আমরা কিন্তু প্রমাণ করে ফেলছি ইতোমধ্যে, সুতরাং আর বলছি না। কার আন্ডারে এটা ইনভ্যারিয়েন্ট ছিল? আন্ডার ট্রান্সলেশন। এটা প্রমাণ করছি না, এই মাত্র দেখলাম। আমি যেটা বলতে চাচ্ছি, এই যে এটা কিন্তু আমার সেকেন্ড ডিগ্রি জেনারেল ইকুয়েশন ছিল, এইটার ট্রান্সলেশন করার ফলে যে কোফিসিয়েন্ট গুলো পাচ্ছিলাম, এক্স স্কোয়ার, এক্স ওয়াই এর প্রোডাক্ট এবং ওয়াই স্কোয়ার, এই কোফিসিয়েন্ট গুলো দেখছি আমরা ইনভ্যারিয়েন্ট হচ্ছে, যেখানে আমরা অঙ্কটা করছি। এবং আমি তোমাকে বলছিলাম এই অঙ্কটার ক্ষেত্রে, এই যে ডেল্টা, এই অঙ্কটার ক্ষেত্রে, এই ম্যাথটার ক্ষেত্রে তুমি যদি ডেল্টা সমান এ এইচ জি, এইচ বি এফ, জি এফ সি, আর এই যে নতুনের ক্ষেত্রে যে কোফিসিয়েন্ট গুলা মানে এ এ এ ঠিক আছে, এই যে এখানে আমরা মনে করো এই নতুনটাকে এ প্রাইম দিচ্ছি, আর এখানে এইচ প্রাইম দিচ্ছে, মানে এই এটার ক্ষেত্রে যেরকম ছিল, দেখো এটার ক্ষেত্রে যেমন এই যে এ এইচ বি জি, আর এদের ক্ষেত্রে আমি এদেরকে প্রাইম প্রাইম নাম দিচ্ছি মনে করো, ট্রান্সফরমেশন হওয়ার ফলে তুমি দেখবা যে এখানে ডেল্টাও ইনভ্যারিয়েন্ট হয়। আমি এটা বলছিলাম দেখতে, এই ম্যাথের ক্ষেত্রে দেখতে পারো, ঠিক আছে। তাহলে আমরা সেই কথাটাই লিখছি, দ্য কোফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার আর এক্স ওয়াই এর প্রোডাক্ট আর ওয়াই স্কোয়ার এবং ডেল্টা,
এটা হচ্ছে কোথা থেকে পাওয়া যায়, এই এই অঙ্ক থেকে যদি পাই তারা হচ্ছে ইনভ্যারিয়েন্ট হবে আন্ডার কিসের কারণে, ট্রান্সলেশনের কারণে। বুঝতে পারছো কথা? আচ্ছা, এই কথা তোমরা একটু জানতে পারো। এবং আরো কিছু, সেটা হচ্ছে রেডিয়াস অফ এ সার্কেল রিমেন্স ইনভেরিয়েন্ট আন্ডার রিজিড বডি মোশন। রিজিড বডি মোশনের ফলে আমাদের রেডিয়াস অফ এ সার্কেল, এটা হচ্ছে আমার কি করবে বলতো, ইনভেরিয়েন্ট হবে। তো এগুলো আবার দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল রিমেন্স ইনভেরিয়েন্ট আন্ডার রিজিড বডি মোশন। তা রিজিড বডি মোশনের কারণে কি কি তোমার হয়ে থাকে, দেখো আমরা কিন্তু একটা ব্যাপার পড়লাম। আবার যখন আমি এই তিনটা বললাম, এই তিনটা সম্পর্কে বললাম, আরো কিছু লিখতে পারো তুমি চাইলে, এখানে নোট দিয়ে লিখতে পারো, এত কিছু প্রমাণের দরকার নেই তোমার। 4 নম্বর লিখতে পারো যে রেডিয়াসটা আমার, দ্য রেডিয়াস অফ এ সার্কেল, একটা সার্কেলের রেডিয়াস রিমেন রিমেন্স ইনভ্যারিয়েন্ট আন্ডার আন্ডার রিজিড বডি মোশন। আন্ডার রিজিড বডি মোশন, এই কথাটাও লিখে নিতে পারো। প্রশ্ন মানে যদি তোমার থাকে যে রেডিয়াস অফ এ সার্কেল রিমেন্স ইনভেরিয়েন্ট আন্ডার কার, রিজিড বডি মোশন, মানে ব্যাপারটা হচ্ছে একটা সার্কেলের ইকুয়েশন দিলাম, মনে করো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, সাপোজ মনে করো, অথবা সার্কেলের জেনারেল ইকুয়েশন দিতে পারো। ঠিক আছে, নেওয়ার পরে তুমি যদি ওটা রিজিড বডি মোশন করো, দেখবা যে এটা রেডিয়াস যেটা আছে সেটা আনচেঞ্জ থাকবে। বাংলা কথা বুঝছো কিনা? কেন আনচেঞ্জ থাকবে এখান থেকে বোঝা যাচ্ছে তো স্পষ্ট, কারণ তোমার চেঞ্জ হচ্ছে এক্স আর ওয়াই, আরে তো কোনো চেঞ্জ হবে না। রিজিড বডি মোশনের ক্ষেত্রে কি কি, এক্স সমান কি পেয়েছিলাম বলো? রিজিড বডি মোশনের সময় আমি যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে এক্স সমান এক্স প্রাইম কস থিটা ওয়াই প্রাইম সাইন থিটা প্লাস আলফা। বুঝো নাই? তাহলে তুমি এখানে বসাবা, তোমার এই রেডিয়াসে তো কোনো চেঞ্জ হবে না, নাকি বুঝো নাই? এই কারণে বলছে the radius of a circle remains invariant under rigid body motion। বুঝতে পারছো? আচ্ছা, এরপর the area of a triangle, এটাও লিখতে পারো, the area of a triangle remains invariant under rigid body motion। body motion, এগুলো একটু জানতে পারো, এগুলো নোট আকারে দেওয়া থাকে বিভিন্ন বইতে। তা আমরা যেই বইটা দেখছি সেটা হচ্ছে আর এম খানের, সেটা পাওয়া যায়, সেই বইটা আমরা একটু দেখছি। ঠিক আছে, এরপর আমরা একটা, এর পরের দিন আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার পেয়ার অফ স্ট্রেট লাইন। আজ এই পর্যন্তই। তাহলে আমি একটু বলতে চাচ্ছি ইনভেরিয়েন্ট ব্যাপারটা দিয়ে এখানে আরো বেশি কিছু আসতে পারে, যে তোমার এইগুলো হচ্ছে ম্যাথে প্রমাণ করা আছে, প্রত্যেকটা বইতে প্রমাণ করা আছে, আমরা একটু নোট আকারে লিখে দিয়েছি। কেন? আর কারণ হচ্ছে তুমি জানো আমাদের উদ্দেশ্য হচ্ছে 3 ডাইমেনশনাল ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা, তো আমরা 2 ডাইমেনশনালটা একটু মানে আয়ত্তে রাখতে চাই, এই কারণে। বুঝতে পারছো? ট্রান্সফরমেশন অফ এক্স সিস্টেম ব্যাপারটা শেষ, এখানে ইনভ্যারিয়েন্ট নিয়ে একটু পেঁচানো হয়ে থাকে। তাহলে ইনভ্যারিয়েন্ট মানে অপরিবর্তিত থাকে, কিভাবে এগুলো একটু মনে মনে করে নিবা। একটা ইকুয়েশনের ডিগ্রি, সেটা যে কোনো ধরনের ট্রান্সফরমেশন করি সেটা আমাদের কি হবে বলছে, ইনভ্যারিয়েন্ট হবে। আবার ডিসটেন্স দুটো পয়েন্টের, সেটাও ইনভ্যারিয়েন্ট হবে। তারপর কোফিসিয়েন্ট অফ, এই যে একটা জেনারেল ডিগ্রি, জেনারেল সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, সেটার কোন কোন কোফিসিয়েন্ট ইনভ্যারিয়েন্ট হবে বলে, এক্স স্কোয়ার, এক্স ওয়াই এর প্রোডাক্ট আর ওয়াই স্কোয়ার, আর তার সাথে সাথে ডেল্টা, এটা ইনভ্যারিয়েন্ট হবে। দ্য রেডিয়াস অফ এ সার্কেল রিমেন ইনভ্যারিয়েন্ট, কেন কোনটার সময়? আন্ডার রিজিড বডি মোশন। বুঝতে পারছো? এগুলোর প্রমাণ আছে। তারপরে আমরা বলছি দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল রিমেন্স ইনভ্যারিয়েন্ট আন্ডার রিজিড বডি মোশন। এরকম এগুলা একটু পড়বা। বুঝতে পারছো? ঠিক আছে, আচ্ছা। এরপর তোমরা এই পর্যন্ত কইরো, আমরা পরের দিন হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন দেখবো। তো ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।